ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না। আপনারা মনে রাখবেন, আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সাড়া না দেন, তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লালটু পল্টু ইয়াবাবদি বিচ্ছু শামসু মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি কথা বললে আরো অনেক কিছু বলতে পারি, তবে আমি কথা এতটুকুই বলতে চাই, আমরা চাই ইউনূস সরকার সফল হোক। কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। দর্শক, আন্দালি পার্থ তিনি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং খোঁচাও দিয়েছেন। এই কথার মধ্যে যথেষ্ট খোঁচা আছে এবং নির্দিষ্টভাবে কাদেরকে খোঁচা দিয়ে তিনি বলছেন এটাও পরিষ্কার। ডক্টর আসিফ নজরুলের কতটুকু কাঁপুনি উঠেছে তার ভিতরে আজকে তা প্রমাণ দিলেন একটি অনুষ্ঠানে। ডক্টর আসিফ নজরুল বলছে, মানুষটি বলল এতে কি আসে যা, মানুষ তো বলে খালেদা জিয়া মদ খেয়ে লিভার পচিয়ে ফেলে। বেগম খালেদা জিয়ার মতন একজন সম্মানিত নারীকে তার সাথে নিজের সাথে তুলনা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের বিতর্ক উঠছে সম্প্রতি আমরা লক্ষ্য করছি। এই সরকারের মধ্যে অনেক রয়ের এজেন্ট, ভারতীয় এজেন্ট বাস্তবায়নের জন্য কাজ করছে অনেক ব্যক্তিবর্গ। এরকম অনেক তথ্য আমাদের সামনে আসছে দিনের পর দিন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতীয় তাবেদাররা এখনও এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়ে গেছে। আসলে কি তাই? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে কড়া ভাষায় কঠিন হুঁশিয়ারি দিয়েছে আমাদের সকলের প্রিয় একজন রাজনৈতিক নেতা, সকলের প্রিয় ব্যক্তিত্ব আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র চক্রান্ত প্রশ্রয় দেব না, মেনে নেব না। প্রয়োজনে এই সরকারকেও পতন ঘটাতে রাজপথে নামব যদি দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে। সরকার নামানো এবং সরকার চালানো এক বিষয় নয়, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়াই সরকারের জন্য উত্তম হবে বলে মন্তব্য করেছে আন্দালিব রহমান পার্থ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থ উপদেষ্টা রয়েছে এবং সেই ব্যর্থ অপদার্থ উপদেষ্টা মণ্ডলীর থেকে সরাতেও অনুরোধ করেছে প্রফেসর ইউনূসের প্রতি আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় এবং সরকারকে সমালোচনা করতে গিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়ে কি বক্তব্য রাখলো আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন। ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোন সংস্কার করেই কোনো লাভ হবে না। আমাদের সাথে রাজনীতি করতে হলে কোন গুন্ডা পান্ডা চাঁদা টেন্ডার কোনো কিছুই করতে হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে তাজউদ্দিন সাহেব থেকে আরম্ভ করে অন্য কারো কোনো ক্রেডিট এই সরকার দেয় নাই। 5ই আগস্ট এবং 16ই ডিসেম্বরকে আমরা সিম্বল অফ ফ্রিডম হিসাবে নেব, হেট্রেড না। সেটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি 5ই আগস্টকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করি না, তবে আমি মুক্তির আন্দোলনের সাথে যদিও তুলনা করি। আমাদের নতুন করে ভাবতে হবে। আজকের নতুন সরকার তারা বলে সংস্কারের কথা। ভাইয়েরা আমার, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না। গত 50টি বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে এই দেশের শিক্ষিত, মেহনতি, ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে। ভাইয়েরা আমার, আজকে 16ই ডিসেম্বর আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ, সারা বাংলাদেশের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, ভালো মানুষকে আমি অনুরোধ করছি, আসুন আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসুন। আমার ভাইয়েরা, আমরা কথা দিচ্ছি, আমাদের সাথে রাজনীতিতে করলে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কোনো সমালোচনা করতে হবে না। আমাদের সাথে রাজনীতি করতে হলে কোনো গুন্ডা পান্ডা চাঁদা টেন্ডার কোনো কিছুই করতে হবে না। আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত অবস্থান, কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে 10 বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশকে
প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে না, তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন। আপনারা মনে রাখবেন, আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সাড়া না দেন, তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লালটু পল্টু ইয়াবাবদি বিচ্ছু শামসু মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন। আমাদের দেশ, আমাদের এই নোংরামি আমাদের পরিষ্কার করতে হবে। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে। যে পরিমাণ লুট গুম খুন করেছে, তার সাথে ভীতির রাজ্য কায়েম করেছে। 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে, তার সাথে ভীতিও নিয়ে চলে গিয়েছে। এখন মুক্ত চিন্তা করতে পারি, মুক্ত কথা বলতে পারি, মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি। আপনারা আজকে থেকে প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন, আমার আহ্বান বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন। আমি কথা দিচ্ছি, আমাদের সাথে রাজনীতিতে আসুন। রাজনীতিকে অনেক পেঁচানোর দরকার নাই, শুধুমাত্র এতটুকু উপলব্ধি করুন যে ভালো মানুষরা রাজনীতিতে না আসলে রাতারাতি রাজনীতি পরিবর্তন হবে না। আরেকটা কথা বলে দিই, যদি আপনারা রাজনীতিতে না আসেন, তাহলে এমন দিন দূরে নাই যে আপনার বাড়ি আপনার জমি, কিন্তু বাড়ি করতে হলে ওই 12 টাকার ইট 50 টাকা দিয়ে রাস্তার ওই গুন্ডার কাছ থেকে কিনতে হবে। আপনি কিচ্ছু করতে পারবেন না। এই আমরা বারবার গত 17 বছর 20 বছর এগুলি আমরা দেখে এসেছি। ইউনূস সাহেব, আমি জিজ্ঞেস করতে চাই, কেন তাদের সম্পত্তি আপনি ক্রয় করছেন না? কেন তাদের এখানকার যে স্থাবর সম্পত্তি সেগুলি আপনারা নিয়ে যাচ্ছেন না? প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি কথা বললে আরো অনেক কিছু বলতে পারি, তবে আমি কথা এতটুকুই বলতে চাই, আমরা চাই ইউনূস সরকার সফল হোক। আমরা চাই এই আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা, ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা যারা যে আত্মত্যাগ দিয়েছে, তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয়ে আছে। আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে, কিন্তু ভাইয়েরা আমার, এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে। সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। 50 বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি, আজকে বিজয় দিবস, একটা রাজনৈতিক দল গত 17 বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককেই দায়িত্ব দিয়েছে, আর কারো দায়িত্ব দেয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে, তাজউদ্দিন সাহেব থেকে আরম্ভ করে, অন্য কারো কোনো ক্রেডিট এই সরকার দেয় নাই। ইতিহাস জানতে হবে, আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে, আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে। আগামীতে আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই, আগামীতে আমরা সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই। আমাদের মাথায় রাখতে হবে 5 তারিখ, 5ই আগস্ট এবং 16ই ডিসেম্বরকে আমরা সিম্বল অফ ফ্রিডম হিসেবে নেব, হেট্রেড না। আজকে সকালে পত্রিকায় দেখলাম ইউনূস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার তরফ থেকে, আপনাদের তরফ থেকে ইউনূস সাহেবকে একটি ধন্যবাদ। তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব, আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছো, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি, তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে যে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু 17 বছরে মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না ভাই। আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা উন্নয়নমুখী, আমরা সংস্কারমুখী একটা নির্বাচন চাই, যে নির্বাচনমুখী একটা সংস্কার চাই, যাতে করে মানুষ তার ভোট দিয়ে যেতে পারে। আমরা 17 বছর আওয়ামী দুঃশাসনের কথা ভুলি নাই। আমাদের এখনো মনে পড়ে 3টা ভোট কিভাবে তারা মানুষের গলায় পাড়া দিয়ে গণতন্ত্রকে হত্যা করে তারা সেখানে জেগে বসেছিল। ভাইয়েরা আমার, আরেকটা কথা না বললেই না, এই সরকার যেহেতু আজকের বক্তব্যের পর দৃশ্যমান বা প্রতীয়মান যে এই সরকার হয়তো আরো 1 বছর থাকবে, সরকারকে আমরা অনুরোধ করব আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন। ইউনূস সাহেব
অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না। অর্থনীতিতে 2 আর 2 4 হয়, রাজনীতিতে 2 আর 2 22 হয়। আপনি আপনার উপদেশটা একবার বাজারে যেয়ে দেখেন, সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে গেছে। জিনিসপত্রের যে দাম, মানুষ বাবা সন্তানদের সাথে ভাত খেতে লজ্জা পায়, বাজারে গেলে মানুষ লজ্জা পায়। ইউনূস সাহেব, আমি বারবার বলেছিলাম আপনাকে জনসম্পৃক্ত কিছু উপদেষ্টা রাখুন। আজকে এখানে যারা বসা, কেউ বাণিজ্য মন্ত্রীর নামও বলতে পারে না। ইউনূস সাহেব, এভাবে করে আপনি হয়তো থাকতে পারেন, কিন্তু আপনার কিন্তু মানুষের কিন্তু ক্ষোভ আপনার উপরে বেড়ে যাবে। আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন, ব্যবসায়ীরা গোপনে আমাদেরকে বলে তাদের অবস্থা এত খারাপ, তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না। গার্মেন্টসের কর্মীদের এই অবস্থা যে কেউ চিন্তা করতে পারে যে কোনো সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। আপনি ব্যবসায়ীদের সাথে বসেন। ইউনূস সাহেব, মনে রাখবেন, আপনারা কাজ করেন কিন্তু পলিথিন বন্ধ করা, হর্ন বাজানো, গ্লাস সরায়া প্লাস্টিকের মগ রাখা, এইসব আপনাদের কাজ না। আপনারা ঠিক করেন আপনারা কি কাজ করবেন। আমরা কথা দিচ্ছি, আমাদের সকল সহযোগিতা আপনারা পাবেন। আরেকটা কথা ইউনূস সাহেব না বললেই না, এখনো আমরা দেখি আওয়ামী শাসন আমলের দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে। আপনি দরবেশ সালমান রহমানকে অ্যারেস্ট করেছেন, এই জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সামিটের রাজস্থানকে আপনি এখনো ধরতে পারেন নাই। আপনি এসালামের মতো মানুষকে এখনো ধরতে পারেন নাই। আমরা শুনি তারা নাকি বীর দল করে বিদেশে ঘুরে বেড়ায়। আপনি এখানে আসছেন, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে 8-10টা মানুষ থাকলেও আপনার প্রোফাইল সবচেয়ে বড়, আপনি সেটা ব্যবহার করেন, তাদেরকে দেশে নিয়ে আসেন। বাংলাদেশের মানুষ দেখতে চায় এই অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা যাদের, তাদের বাংলাদেশের মাটিতে ফাঁসি হচ্ছে। যারা বাংলাদেশের মানুষের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে, আর এই দেশের মানুষ ব্যাংকে টাকা উঠাতে পারবে নাকি সেই নিয়ে চিন্তিত থাকে, তাদের বিচার করতে হবে। এখনো যারা পালিয়ে গিয়েছে, ইউনূস সাহেব, আমি জিজ্ঞেস করতে চাই, কেন তাদের সম্পত্তি আপনি ক্রয় করছেন না? কেন তাদের এখানকার যে স্থাবর সম্পত্তি সেগুলি আপনারা নিয়ে যাচ্ছেন না? প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি কথা বললে আরো অনেক কিছু বলতে পারি, তবে আমি কথা এতটুকুই বলতে চাই, আমরা চাই ইউনূস সরকার সফল হোক। আমরা চাই এই আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা, ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা যারা যে আত্মত্যাগ দিয়েছে, তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয়ে আছে। আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে, কিন্তু ভাইয়েরা আমার, এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে। সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। 50 বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি, আজকে বিজয় দিবস একটা রাজনৈতিক দল গত 17 বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককেই দায়িত্ব দিয়েছে, আর কারো দায়িত্ব দেয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে, তাজউদ্দিন সাহেব থেকে আরম্ভ করে, অন্য কারো কোনো ক্রেডিট এই সরকার দেয় নাই। ইতিহাস জানতে হবে, আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে, আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে। আগামীতে আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই, আগামীতে আমরা সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই। আমাদের মাথায় রাখতে হবে 5 তারিখ, 5ই আগস্ট এবং 16ই ডিসেম্বরকে আমরা সিম্বল অফ ফ্রিডম হিসাবে নেব, হেট্রেড না। সেটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। দর্শক, আন্দালিব পার্থ খুবই একটি পরিচিত মুখ, জনপ্রিয় মুখ। তিনি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং খোঁচাও দিয়েছেন। এই কথার মধ্যে যথেষ্ট খোঁচা আছে এবং নির্দিষ্টভাবে কাদেরকে খোঁচা দিয়ে তিনি বলছেন এটাও পরিষ্কার। তিনি বলছেন কোন দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত করা যাবে না। এমনি একটা কথা প্রচলিত আছে যে কোন একটা রাজনৈতিক শক্তি তারা সামনে ক্ষমতায় আসবে, সেই কারণে সময় নেওয়া হচ্ছে, নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বা প্রলম্বিত করা হচ্ছে, যাতে তারা গুছিয়ে নির্বাচনে অংশ নিতে পারে এবং সেই নির্বাচনে তারা জয়যুক্ত হয়ে তারা যাতে ক্ষমতায় আসতে পারে। সোজা কথা, বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না, এমন একটা মনোভাব কারোর মধ্যে আছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা ওই আওয়ামী লীগের মতনই কাজ করবে, অথবা যে কারণেই হোক না কেন বিএনপির ব্যাপারে অ্যালার্জি। তারা মনে করে, কেউ কেউ মনে করে, আমি বলবো না যে সবাই মনে করে, কেউ কেউ মনে করে যে যেই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, তার মধ্য দিয়ে নতুন একটি শক্তির অভ্যুদয় ঘটেছে, সেই শক্তির ক্ষমতায় আসা উচিত। সেই শক্তি যদি আসে তাহলে পুরো রাষ্ট্রের চেহারা বদলে যাবে। সেই যে সাংবিধানিক কাঠামোগুলো আছে বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো পুরনো রাজনৈতিক দলের কারণে পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগ বিএনপির পক্ষে সম্ভব না, সম্ভব হবে নতুন রাজনৈতিক শক্তি। তো সেই কথা যখন কি প্রচলিত আছে, তখনই কিন্তু আন্দালিব পার্থ এই কথাটি বলছেন যে কোন দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত করা যাবে না। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব পার্থ ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছেন,
তোমাদের কথাই মনে হয় তোমরা নির্বাচনের পর ক্ষমতায় আসবে। তোমরা দল করে ক্ষমতায় আসো, সমস্যা নেই, তবে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। অর্থাৎ কিন্তু ছাত্ররা কিন্তু বলছে যে তারা সংস্কার চায়, একটা যৌক্তিক সংস্কার চায়, যদি সংস্কার না হয় তাহলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, এই কথা বলছে। কিন্তু আন্দালিব পার্থ কিন্তু পরিষ্কার ভাবে বলছেন যে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। সোমবার 16 ডিসেম্বর রাজধানী বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় 5ই আগস্টকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা না করার কথাও বলেন তিনি আরো বলেন, সংস্কারের কথা সরকার বলছে, কিন্তু ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কারে কাজ হবে না। এটাও সত্য। মানুষই হলো আসল, যে যারা নেতৃত্ব দেবে তারা যদি ঠিক না হয় তাহলে কোনো সংস্কার আসলে টিকবে না। অতীতে বহু সংস্কার হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যেমন আমাদের অনেকগুলো আইন আছে, কিন্তু সেই আইনগুলি কি ইমপ্লিমেন্ট হয় না কেন? ইমপ্লিমেন্ট যারা করবে সেই মানুষগুলি ঠিক নেই। কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। তিনি বলেন, অর্থনীতি আর রাজনীতি এক জিনিস নাই। ইউনূস সাহেব, ডক্টর ইউনূস নির্বাচনের কথা বলেছেন, ধন্যবাদ। এ সময় তরুণ প্রজন্ম ও শিক্ষিত মানুষদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পার্থ বলেন, 17 বছর পর এবার স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে, এই সুযোগ আর নষ্ট করতে দেয়া যাবে না। তো যাই হোক দর্শক, এটা পরিষ্কার যে আন্দালিব পার্থ একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কথা বলেছেন এবং তার কথার হলো অর্থ এই যে প্রচলিতভাবে যে ধারণাগুলো আছে যে ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে, একটি রাজনৈতিক দল তারা সংগঠিত হবে এবং সেই সংগঠিত হওয়ার প্রস্তুতির আগ পর্যন্ত নির্বাচন না, আগে সংস্কার তারপরে নির্বাচন, ফলে এর মধ্যে যাতে সেই দলটা প্রস্তুতি নিতে পারে, হয়তো সেই ধারণাকে লক্ষ্য করেই আন্দালিব পার্থ এই কথা বলেছে। প্রিয় দর্শক, ডক্টর আসিফ নজরুলের কতটুকু কাঁপুনি উঠেছে তার ভিতরে আজকে তা প্রমাণ দিলেন একটি অনুষ্ঠানে। ডক্টর আসিফ নজরুল বলছে, মানুষ কি বলল এতে কি আসে যা, মানুষ তো বলে খালেদা জিয়া মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে। বেগম খালেদা জিয়ার মতন একজন সম্মানিত নারীকে তার সাথে নিজের সাথে তুলনা করছেন এভাবে। আমরা তো কখনো শুনি নাই যে বেগম খালেদা জিয়া মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছেন। আজকে আসিফ নজরুল একটি অনুষ্ঠানে কি করে একজন উপদেষ্টা হিসাবে বলতে পারে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রীকে এবং তারেক রহমান সাহেবের মাকে যে মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে, মানুষ তো বলে, আমাকেও মানুষ অনেক কিছু বলে, তাতে কি আসে যা। এই বক্তব্যটা আপনাদের সামনে একটু অডিওটা শোনাবো। অডিওটা শোনালে আপনারা নিজেরা তার কণ্ঠে তার মুখ দিয়ে কথাটা শুনবেন, তারপরে আপনারা কমেন্টস করে আপনাদের মন্তব্য লিখবেন। সমস্যা কি? একটা সমালোচনা শুনবে, খালেদা জিয়া একটা বৃদ্ধা মহিলা বলছে সে নাকি মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে। প্রিয় দর্শক, দুইবার আপনারা আসিফ নজরুলের মুখ থেকে কথাটা শুনলেন, খালেদা জিয়া মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে। এই কথা দুইবার সে উচ্চারণ করেছে, তার নিজের সাথে তুলনা করেছে আসিফ নজরুলকে। এবার আপনারা কি পুরস্কার দিবেন? বিএনপি নেতা কর্মীরা এবার কি বলবে? কারণ বেগম খালেদা জিয়া মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে, বিএনপি নেতা কর্মীরা কতটুকু বিশ্বাস করেন? আর আসিফ নজরুল এরকম একটা অনুষ্ঠানে বলে তার নিজের সাথে তুলনা করে যে 1 কোটি মানুষও যদি আমাকে খারাপ মনে করে তাতে কি আমার আসে যা। সেই কথা বলতে গিয়ে কাকে কে না বলে, খালেদা জিয়াকেও তো বলেছে সে মদ খেতে খেতে লিভার পচিয়ে ফেলেছে। এই বিষয়টা আপনাদের সামনে এই কারণে তুলে আনলাম, আসিফ নজরুল আসলে মাতাল হয়ে গিয়েছেন কিনা, আসিফ নজরুল পাগল হয়ে গিয়েছেন কিনা। সাংবাদিক ইলিয়াস হোসেন কি আসিফ নজরুলকে আসলে পাগল বানিয়ে ফেলেছেন? এতবার এত কথা বলার দরকারটা কি? আমি যদি এই ধরনের অপরাধ না করে থাকি, যদি আসিফ নজরুল অপরাধ নাই করে থাকে, ইলিয়াস হোসেন শতবার বলুক, ইলিয়াস হোসেন যা কিছুই বলুক, আসিফ নজরুলের তো তা নিয়ে প্রতিবাদ করে আরো বেশি মানুষের কাছে চেঁচামেচি করার কোনো দরকার ছিল না। চেঁচামেচিটা কেন করতেছে প্রিয় দর্শক? এই কারণেই করতেছে যে ডাল মে কুচ কালা হে। আসিফ নজরুল এমন কিছু করেছেন যার দুশ্চিন্তা
এখন মাথা নষ্ট হয়ে গিয়েছে। জায়গায় বেজায়গায় কাকে টানবে কাকে না টানবে, এখন জনাব তারেক রহমান সাহেব কি বলবে আসিফ নজরুলকে নিয়ে, সেটা শোনার অপেক্ষায় থাকলাম। এই নতুন করে স্বাধীনতার 4 মাস পরে এসেও টেনশন করতে হইতেছে যে আসলে কি আমরা যে স্বাধীন হয়েছি নতুন করে, এই স্বাধীনতা কি রক্ষা করতে পারবো কিনা। স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক কঠিন, এটা সবাই জানে। যাই হোক, তো আজকে একটা জিনিস দেখে খারাপ লাগলো, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে তার নেতাকর্মীদের ধাক্কায়। কিন্তু এই ভদ্রলোক বিএনপি পার্টি অফিসের সামনে একা পড়েছিল, নেতাকর্মীরা সবাই পালায় চলে গেছিল। মনে আছে আপনাদের? এই 2023 সালের কথা যে নেতাকর্মীরা রাইখে চলে গেছিল। আমাকে শোনা যাচ্ছে কি? ওয়ালাইকুম আসসালাম জাহাঙ্গীর ভাই, একটু জানাবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম জে ফোর্স। তো এনাকে ফেলে রেখে চলে গেছিল, তখন তার পাশে কেউ ছিল না, শুধু সাংবাদিক ছিল আর পুলিশ ছিল। আর আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জনগণের ধাক্কায়, নেতাকর্মীদের ধাক্কায় অসুস্থ হয়ে পড়ছে। এটা কি ভালো লক্ষণ? এটা ভালো লক্ষণ না। হ্যাঁ, এটা ভালো লক্ষণ না, এটা খুব খারাপ লক্ষণ। কারণ আশেপাশে বিএনপি যারা ঘোরাঘুরি করতে সুবিধাবাদী, এরা সব পক্ষেই থাকে। কয়দিন পরে আওয়ামী লীগের ভিতরে যাবে, আওয়ামী লীগ থেকে অনেকে আসবে, আর এদেরকে আনার জন্য সুযোগ করে দেবে অনেক বিএনপির নেতাকর্মীরাই, টাকা পয়সা দিয়ে, অনেক কিছু দিয়ে। সামরিক সবকিছু তো চিন্তা ভাবনা করেন যে আমাদের আশেপাশে সবকিছু চিন্তা ভাবনা করলে কিন্তু আমাদের অবস্থা কিন্তু অতটা ভালো নাই। আমরা স্বাধীনতার 4 মাস পরেও স্বাধীনতা রক্ষা করতে পারবো কিনা সেটা একটা প্রশ্ন থেকেই যায়। দেখেন, 1971-এ দেশ স্বাধীন হয়েছিল, 54 বছর হইল। আমরা কিন্তু স্বাধীনতা, এই যে এত মানুষ যে জীবন দিল, এই যে 1500 থেকে 2000 মানুষ যে শহীদ হইল, কি জন্য? বাংলাদেশের মানুষকে সুন্দর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিবে, এই জন্যই তো। কিন্তু সেটাও আমরা হারিয়ে ফেলছি। আসিফ নজরুলকে নিয়ে যে কথা উঠতেছে, ইলিয়াস ভাইয়ের কথাগুলো দেখছি। ইলিয়াস ভাই বিএনপির একজনকে নিয়ে কথা বলছে। ইলিয়াস ভাই কিন্তু শ্যামাবাদ রিঙ্কুকে নিয়ে অভিযোগ তুলছে যে শ্যামাবাদ রিঙ্কু ইন্ডিয়ার হয়ে কাজ করতেছে। নট অনলি শ্যামাবাদ রিঙ্কু, সব দলে আছে। কারণ আমরা ইন্ডিয়া মুক্ত হইতে পারি নাই। ইন্ডিয়া মুক্ত হওয়ার জন্য যুদ্ধ করছিলাম, বাট সেটার আমরা যে ফলাফলটা পাবো, সেই ফলাফলের আগেই দেখেন পরীক্ষা কিন্তু খুব সুন্দর করে পরীক্ষা দিয়ে আসলেন, দেখা গেলো খাতা চুরি হয়ে গেল, তাহলে তো আপনার কিছু করা থাকলো না। তো আমাদের ভাই পরীক্ষা আমরা দিছি, কিন্তু খাতা চুরি হয়ে গেছে, আমরা পাশ করবো কিনা সন্দেহ। হ্যাঁ, আমরা শুধু শেখ হাসিনারে হটাইতে পারছি, তাছাড়া অন্য কিছু পাই নাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধু বসায় রাখছে জনগণকে দেখানোর জন্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, এটা বোঝানোর জন্য। কিন্তু সব শালাই চুরি করতেছে, যে আশেপাশে যা আছে না, একটাও ভালো না। আশেপাশে একটাও ভালো না ভাই, এই আশেপাশে যা আছে একটাও ভালো না। সবগুলা বলতেছে এই করতেছে সেই করতেছে, মানে বাণিজ্য কত প্রকার কি কি সব চলতেছে ভাই। বাণিজ্য কাকে বলে, কত প্রকার কি কি, একদম তৃণমূল থেকে। এর সাথে বিএনপি জড়িত আছে, অনেক জায়গায় জামাত জড়িত আছে, অনেক জায়গায় পুলিশের আরো ইনকাম বেড়ে গেছে ভাই। আমি অবাক হইলাম এই কথা শুনে যে পুলিশের বর্তমানে ইনকাম বেড়ে গেছে। কিভাবে বাড়ছে? এলাকায় ছাত্রলীগের পোলাপান ঢুকছে, ওর বাড়িতে পুলিশ রেড দিচ্ছে, টাকা দিলে ছেড়ে দিচ্ছে। আর ছাত্রলীগের পোলারে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে কে? বিএনপির পোলাপান নিয়ে দেখাই দিয়ে আসতেছে যে এই বাড়ি ছাত্রলীগের একজন আসছে, ওরে গ্রেপ্তার করেন, টাকা পয়সা পাওয়া যাবে। এই অবস্থা চলতেছে। ভালো বলবো কারে ভাই বল? দেখছেন নেটে প্রবলেম করতেছে, খুবই প্রবলেম করতেছে, অনেকেই ছিল চলে গেছে। দেখছেন নেটে প্রবলেম করতেছে, খুবই প্রবলেম করতেছে, অনেকেই ছিল চলে গেছে। যাই হোক, সরি নেটে প্রবলেম করতেছে জানি না, যদিও আমি ওয়াইফাই ইউজ করি না, আমি আনলিমিটেড প্যাক ইউজ করি মোবাইলে, মানে সিমের আর কি। তারপরে তো সোলো কাজ করতেছে কেন, আই ডোন্ট নো। যাই হোক, যেটা বলতেছিলাম, ওই যে মানে বিএনপির এক গ্রুপ মামলা দিচ্ছে, অন্য গ্রুপ কাটাই দিচ্ছে, অন্য গ্রুপ হুমকি দিচ্ছে। এমন ঘটনা ঘটতেছে যে ওর মামলার নাম না কাটাইলে খবর আছে, আওয়ামী লীগকে অন্য গ্রুপ পুনর্বাসন করে দিচ্ছে। চিন্তা করতে পারছে?
এই জাতির শত্রু হচ্ছে আওয়ামী লীগ। স্বাধীনতার পরে প্রথম বাংলাদেশে মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলার পরে জিয়াউর রহমান যেই বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাইতে চাইলো, তখন জিয়াউর রহমানকেও সরাই দিল, ঠিক না? তারপরে শেখ হাসিনাকে দেশে এনে 96-তে ট্রাই করছিল, এই করার জন্য পারে নাই। শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশে স্বৈরাচার ছিল, তারপরে তার মেয়ে উত্তরাধিকার সূত্রে পাইছিল, ঠিক আছে? শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের জনগণ জয় বাংলা করছে, শেখ হাসিনাও জয় বাংলার মতো দেশ থেকে তাড়াই দিছে। সেই জয় বাংলার গান এখানে চলবে না। আমার লাইফে জয় বাংলা চলে না, আপনারা অনেকেই জানেন। আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। যাই হোক, এই যে আসিফ নজরুলকে নিয়ে যেসব অভিযোগ ইলিয়াস ভাই বর্তমানে তুলতেছে, ভাই সত্য না হলে তো কেউ মানে এই কথাগুলা উঠায় না। এই যে একজন বলতে জয় বাংলা জয় শ্রীরামের মধ্যে কোনো পার্থক্য নেই, 100% ভাই আমি আপনাকে বলি, জয় বাংলা জয় শ্রীরামের মধ্যে পার্থক্য কেন নয়? আপনারা চিন্তা করেন যে শেখ হাসিনা ইন্ডিয়াতে বসা, শেখ হাসিনা এতদিন বলছে দেশটা তার বাপ স্বাধীন করছে, তার বাপের দেশ। শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে থাকা অবস্থায় শেখ হাসিনা এই যে রিপাবলিক বাংলারে মনে করেন টাকা পয়সা দিয়া বাংলাদেশের সব নিউজ, মানে যত সব আজে বাজে নিউজ প্রচার করাইছে, 3-6 বছর আগে যেসব হিন্দুদের বাড়ি হামলা করছে সেসব ভিডিও প্রচার করাইছে, একদম ফেক নিউজ প্রচার করাইছে রিপাবলিক বাংলারে দিয়া। রিপাবলিক বাংলা প্রচার করছে চট্টগ্রাম নিবে, ফেনী নিবে, তারপর রংপুর নিবে, এগুলা প্রচার করাইছে টাকা দিয়ে শেখ হাসিনা। আর সেই শেখ হাসিনা হচ্ছে আওয়ামী লীগের প্রধান, আর আওয়ামী লীগের স্লোগান হচ্ছে জয় বাংলা। এই জন্য আমি একটু জয় বাংলা নিতে পারি না। আওয়ামী লীগের জায়গা বাংলাদেশে হবে না। এই যে যারা স্বপ্ন দেখতেছো যে এইভাবে করে মনে হয় ইন্ডিয়া মানে আবার আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করবে, না। এই যে আসিফ নজরুল যেটা করতেছে এর পিছনে অন্য কারণ আছে। এটা বুঝতে পারবেন। যাই হোক, আমার কথা হচ্ছে আমরা তো আওয়ামী লীগকে ক্ষমা করতে পারি না। আজকে বিএনপি যারা স্বজনপ্রীতি দেখায় আওয়ামী লীগের লোকজনের বাসায় জায়গা দিচ্ছেন, আমার কথা হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম আব্দুল মোতালেব ভাই, কেমন আছেন? আমার কথা হচ্ছে, গত মাসের 8 তারিখে, নভেম্বরের 8 তারিখে ওবায়দুল কাদের দেশ ত্যাগ করছে। তারা সাহায্য করছে কে? দেশ ত্যাগ করতে কে সাহায্য করছে? এতদিন সে বাংলাদেশে কার বাসায় ছিল? খোঁজ নিয়ে দেখেন, সেনাবাহিনী অথবা বিএনপির কারো বাসায় ছিল? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখেন, বিএনপির কারো বাসায় ছিল, বুঝছেন? বিএনপি বাসায় ছিল। আমার কথা হচ্ছে, এই আসিফ নজরুল যেটা করতেছে এইটা আপনার বুঝতে হলে আপনি আর্তগুল গাজী আছে না, আর্তগুল গাজী ভিডিও দেখবেন। আর্তগুল গাজীর সাথে মানে ওনার সাথে যারা সহকারী ছিল ওরা কিভাবে গোয়েন্দা হয়ে কাজ করছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট করবেন। আপনারা আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের অপিনিয়নটা কি? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আন্দালিব রহমান পার্থ যে কথা বলেছে সেই কথার সঙ্গে আপনারা কতটা একমত, আপনাদের অপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ নজরুল, তাকে নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে। আমাদের আইন উপদেষ্টা মহোদয় আসিফ নজরুলকে নিয়ে সম্প্রতি একটা গুরুতর অভিযোগ এনেছে। তিনি নাকি রয়ের এজেন্ট, ভারতীয় এজেন্টটা বাস্তবায়নে কাজ করছে, এমনটা মন্তব্য করেছে আমাদের বর্তমান সময়ের সর্বকালের সাহসী সংবাদকর্মী, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তথ্য প্রমাণের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং এই সরকারের মধ্যে যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, তাদের একটা লিস্ট তিনি প্রকাশ করেছে। তারপর থেকে নানাবিধ আলোচনা সমালোচনার মধ্যে পড়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের কি মনে হয়, এই সরকার কি তাহলে ব্যর্থ হতে যাচ্ছে? আপনারা অবশ্যই জানাবেন আপনারা কি ভাবছেন, আপনারা কি মনে করছেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই এ পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।